জাতির পিতা বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এবং বাঙালি জাতির জীবন উন্নত করবার জন্য তার ছাত্রজীবন থেকেই তিনি সংগ্রাম করেছিলেন এবং তার এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন এবং তারই নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে স্বাধীনতা এবং স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পাই। স্বাধীনতার পর মাত্র ৩.৫ বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। এই ৩.৫ বছরের মধ্যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তদুপরি তখন আমাদের এই ভূখণ্ড পূর্ব বাংলা এবং স্বাধীন বাংলাদেশ, এটা ছিল পাকিস্তানের একটি প্রদেশ। এই অঞ্চল ছিল সম্পূর্ণ শোষিত, বঞ্চিত, নির্যাতিত। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তোলা বা একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এক দুরূহ কাজ ছিল, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে মাত্র ৩.৫ বছরের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংস স্তূপের উপর যাত্রা শুরু করে তিনি এই বাংলাদেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। অল্প সময়ের মধ্যে আমরা একটি রাষ্ট্রকে দেখেছি কিভাবে তিনি গড়ে তুলেছেন। মাত্র ৯ মাসের মধ্যে তিনি পবিত্র সংবিধান উপহার দেন। এত অল্প সময়ের মধ্যে কোনো রাষ্ট্র কখনো সংবিধান দিতে পেরেছে বলে আমি জানি না, কিন্তু জাতির পিতার বরিষ্ঠ নেতৃত্বে আমরা দেখেছি তিনি আমাদেরকে সে সংবিধান, যে সংবিধানে মানুষের প্রত্যেকটি মৌলিক চাহিদার কথা বলা হয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সাথে সাথে মানুষ যে আইনের সহায়তা পাবে সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি তার বক্তব্য বলেছিলেন, আমি একটু কোট করছি, কিছুক্ষণ আগেও আপনারা শুনেছেন। কোট: এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যেন মানুষ ১ বছর ১.৫ বছরের মধ্যে বিচার পায়, তার বন্দোবস্ত করতেছি, আশা করি সেরকমই হবে, আনকোট। তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যে দেশের মানুষ খুব স্বল্প সময়ে যেন বিচার পেতে পারে, দীর্ঘসূত্রিতা না হয়, সে পদক্ষেপও তিনি নেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি তার কাজগুলি সম্পন্ন করতে পারেননি। একটি বিধ্বস্ত দেশ, ক্ষতিগ্রস্ত অর্থনীতি, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, খাদ্যশস্য ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, পোর্টগুলিতে মাইন পোতা, ৭.৫ কোটির মধ্যে ৩ কোটি মানুষ গৃহহারা, ১ কোটি শরণার্থী, তাদের পুনর্বাসন, নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, প্রতিটি কাজই তিনি সুষ্ঠুভাবে করেছিলেন। কিন্তু ৩.৫ বছর এই অল্প সময় আমরা দেখেছি যে তিনি কীভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন, তো বাংলাদেশ স্বাধীনতার 10 বছর পূর্তির পূর্বেই একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। বাঙালি জাতি ন্যায় বিচার পেত, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা হয়নি। এরপর 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে 2096 থেকে 2001, এবং আমরা সরকার গঠন করার পরপরই যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করার পদক্ষেপ নেই বা সার্বিক উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের দিকে যেমন দৃষ্টি দিই, পাশাপাশি বাংলাদেশের জনগণ যেন ন্যায় বিচার পায়, বিশেষ করে যারা অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত বিচার প্রার্থী, সেই জনগণের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম করার লক্ষ্যে আমরা আইনগত সহায়তা প্রদান আইন 2000 প্রণয়ন করি। এবং এরপর দুর্ভাগ্য আমাদের দেশে যেটা হয় যে 2001-এ সরকার পরিবর্তন হয়, আমাদের সমস্ত উদ্যোগটাই মুখ থুবড়ে পড়ে যায়। আমরা যেমন আইনগত সহায়তা প্রদান করার পাশাপাশি লিগ্যাল এইড কমিটি করে সার্বিকভাবে আমরা
এদেশের মানুষকে সহায়তা দেওয়ার কাজ শুরু করেছিলাম। এবং তখনই আমরা যেমন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অফিস স্থাপন সহ প্রয়োজনীয় জনবল নিয়োগেরও ব্যবস্থা করি। আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন লিগ্যাল এইড কমিটিও করি এবং আমরা বিশেষ বরাদ্দও রাখি বাজেটে এই সহায়তা দেওয়ার জন্য। যাক, 2001-এ বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসে, এর কার্যক্রম বলতে গেলে একরকম মুখ থুবড়েই পড়েছিল। 2008-এর নির্বাচনে আমরা পুনরায় সরকার নির্বাচিত হই এবং 2009-এ আমরা সরকার গঠন করি। আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই আমরা আবার উদ্যোগ নেই এই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অফিস স্থাপন সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া এবং সেই সাথে সাথে সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেক অঞ্চলে চৌকি আদালতগুলো এবং শ্রম আদালত সমূহে আইনগত সহায়তা দিতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টেও অসহায় দুস্থ বিচার প্রার্থীগণ যাতে সরকারি আইনি সেবা পান তার ব্যবস্থা নিয়েছে এবং সেই সেবা তারা পাচ্ছেন। আমরা প্রত্যেক জেলায় স্থায়ী লিগ্যাল এইড অফিস স্থাপন করেছি। 64টি জেলায় লিগ্যাল এইড অফিসারের পদ সৃজন করা হয়েছে। বিজ্ঞ বিচারকগণকে এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা মামলার পূর্বে সংশ্লিষ্ট পক্ষদের বিরোধ আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য প্রিকেস মিডিয়েশন বা মামলা পূর্ব বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও চালু করা হয়েছে। আর এসব লক্ষ্যে আমরা যেমন যে সমস্ত প্রবিধান তৈরি, নীতিমালা এবং বিধিমালা, সেগুলিও আমরা কিন্তু প্রণয়ন করেছি, যেখানে সুস্পষ্টভাবে সেটা বর্ণিত আছে কার কী করণীয়, কীভাবে নিষ্পত্তি হবে তা এই নীতিমালা বিধিমালার মধ্যে দেওয়া আছে এবং এই প্রবিধানও দেওয়া আছে যে কীভাবে অফিসাররা কাজ করবেন সে বিষয়ে আমরা দিয়েছি। এবং যার ফলে বিগত 10 বছরে 3,93,790 জনকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। একই সময় এই কার্যক্রমের আওতায় মোট 1,668টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে আদালতগুলোতে প্রতিদিন অসংখ্য মামলা দায়ের হয়ে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আপোষযোগ্য মামলাগুলো মধ্যস্থতার অভাবে দীর্ঘ সময়ের পর নিষ্পত্তি হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকার বিকল্প পদ্ধতির মাধ্যমে মামলা ও বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করছে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আলাপ আলোচনা বা সমঝোতার মাধ্যমে আপোষযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করা গেলে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় ছাড়াই মানুষ যথাযথ প্রতিকার পাবে। আমরা ইতিমধ্যে এ সংক্রান্ত আইনসমূহ সংশোধনেরও উদ্যোগ গ্রহণ করেছি। লিগ্যাল এইড অফিস মাত্র 4 বছরে প্রি কেস ও পোস্ট কেস মিলিয়ে মোট 17,929টি এডিআর বা আপোষ মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে 16,513 জন বিচার প্রার্থী শান্তিপূর্ণভাবে আপোষ মীমাংসার সুফল ভোগ করেছেন। লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায় আপোষ মীমাংসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পক্ষকে মোট 18,43,24,326 টাকা আদায় করে দেওয়া হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার একজন বিচারক, তিনি আইনসিদ্ধভাবে কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষদের সহযোগিতা করেন। গ্রামের অসহায় অনেক মানুষই গ্রাম্য সালিশ বা বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হন, কিন্তু সালিশকারী বা মীমাংসাকারীদের অনেকেরই আইন কানুন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় প্রায়শই আমরা দেখি নানা জটিলতা সৃষ্টি হয়। তাই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এই সেবা বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং আইন সম্পর্কে সাধারণ মানুষের জন্য জানতে পারে বা তার অধিকার কী সেটাও জানতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে বিচার প্রার্থী জনগণ মামলা জটে কবল থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে বলে আমি বিশ্বাস করি। এসিডগ্রস্ত নারী, পুরুষ, বিধবা বা স্বামী পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী, পাচারকৃত নারী ও শিশু, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সহ আর্থিকভাবে অসচ্ছল বা সহায় সম্বলহীন বা নানাবিধ আর্থসামাজিক
কারণে বিচার পেতে অক্ষম যে কোনো নাগরিককে সম্পূর্ণ সরকারি অর্থব্যয়ে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা যারা অসহায় দরিদ্র তাদের সহযোগিতা করছে, এটা ঠিক, কিন্তু এই অন্যায়ের শিকার অনেক সময় আমরা দেখি অর্থশালী সম্পদশালী পরিবারও হয়ে থাকে। বিশেষ করে যদি বাবা মা মারা যায়, অনেক সময় মেয়েরা সম্পত্তির যে উত্তরাধিকার, এবং আমাদের বোধহয় পৃথিবীর একটি মাত্র ধর্ম আমাদের ইসলাম ধর্ম যেখানে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে সম্পত্তিতে, কিন্তু অনেক সময় মেয়েরাও বঞ্চিত হয়, সেই সম্পত্তি তারা পায় না বা ভাইরা দিতে চায় না। এমনও ঘটনা আমি দেখেছি, কারণ আমি নিজে সরকার গঠন করার পর 96 সাল যখন সরকার গঠন করি, আপনারা জানেন যে বস্তি এলাকায় এবং অনেক ছোট ছোট শিশু রাস্তায় ঘুরে বেড়াতো। আমি তাদেরকে নিয়ে এসে কেন তারা বস্তিতে থাকে, কী কারণে তারা এসেছে, সে নিয়ে আলোচনা করি, ছোট ছোট শিশুদের কাছ থেকেই শুনি। তখন আমি জানতে পারি সমাজের অনেক অন্ধকার যুগের কথা। সেখানে দেখা যায় যে ভাই ভাইকে খুন করেছে, অথবা আত্মীয় স্বজন খুন করে সম্পত্তি দখল করে নিয়েছে, নিয়ে ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী সহ তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের স্থান হয়েছে বস্তিতে, ছেলে মেয়ে হয়ে গেছে টোকায়। আর মহিলার ভাগ্য কি হতে পারে আপনারা নিজেই বুঝতে পারেন। হয় সে নিজে বাড়ি বাড়ি কাজ করে খাচ্ছে, অথবা পতিতালয়ে স্থান করে নিচ্ছে। এই যে সামাজিক অবিচারটা হয়, এগুলির দিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আবার অনেক অর্থশালী সম্পদশালী তাদেরও আমি দেখেছি, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে নাই, মেয়ে আছে, মেয়ে বা তার স্ত্রী হয়তো যে বাড়িটা মায়ের নামের জমি ছিল বা বাবার নামে ছিল, কিন্তু বাড়িটা ওই ভাই তৈরি করে দিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও সম্পদশালী ভাই ছুটে আসে ওই সম্পত্তিটা দখল করতে। ওই মেয়েদেরকে ওই যেটুকু আইনগত পাবে তার বেশি এক কানা করিও দেবে না, ওটুকুও তার নিতে হবে। এগুলি কিন্তু একটা সম্পদশালী পরিবার, কিন্তু তাদের ভিতরেও এই ধরনের একটা অমানবিক আচরণ আমরা দেখতে পাই। সেখানে এইটুকু তারা দেখে না যে তার নিজের ভাই, যে বাড়িটা করে গেল, সেখানে তার ছেলে মেয়েরা থাকবে বা স্ত্রী থাকবে, সেখানে ভাইয়ের ওই ভাগটুকু কেন নিতে হবে? মানুষের এই নিষ্ঠুরতার শিকার কিন্তু মানুষই হয়। তো এগুলি কীভাবে সমাধান করবেন আমি জানি না, তো এরকম দু একটা কেস আমার কাছে যখন এসছে, যা হোক আমি সমঝোতা করিয়ে দিয়ে ওই মেয়েরা যাতে যথাযথ একটু মানে তাদের ন্যায় ভাগটা পায় বা একটু বেশি পায় তার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এভাবে কিন্তু আমাদের উচ্চবিত্তের মধ্যেও এই প্রবণতাটা দেখা যায়। যেমন এক ভাইয়ের বাড়ি হচ্ছে গুলশানে বিশাল অট্টালিকা, আর এক ভাই ধানমন্ডিতে একটা বাড়ি করেছে। ভাই মারা যাওয়ার পরেই দেখো গুলশানের তিনি চলে আসলেন এই সম্পত্তিটুকুও দখল করতে। আমি দেখে বললাম যে ওইটুকু তোমার নিতে হবে কেন? তোমার তো নিজের সম্পত্তি এবং মাত্র হয়তো দুটো বাচ্চা, আর কত দরকার? তো এই প্রবণতাটা, এই মানসিকতা থেকে কীভাবে মুক্ত করবেন সেটা আমি জানি না। স্বাধীনতার পর আপনারা যারা আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, অনেক বুদ্ধিজীবী পরিবার, হয়তো বাড়িতে একটি মাত্র মেয়ে, ভাইটাকে যে এভাবে পাকিস্তানি হানাদার বাহিনী বা রাজাকার আলবদর আল শামস খুন করেছে সেটার দিকে নজর নেই, কিন্তু ভাইয়ের সম্পত্তিটুকু দখল করে ওই ভাতৃবধূ আর মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়া, সেই প্রবণতা, এরকম নিষ্ঠুরতা আমরা দেখেছি। এই ক্ষেত্রে আমাদের এখানে সাবেক বিচারপতি আছেন, বিচারপতি বা অন্যান্য সকলে আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে হ্যাঁ, আমাদের ইসলাম ধর্ম বা মুসলিম আইন মানতে হবে, এটা ঠিক, তারপরেও মেয়েদের যে অধিকারটুকু সম্পদে, বাবা করে গেছেন সম্পত্তি, কিন্তু সেখানে কেন আরেকজন এসে এভাবে কেড়ে নিয়ে যাবে? শুধু এই শরিয়া আইনের দোহাই দিয়ে মা ও মেয়েকে বঞ্চিত করে দিয়ে
যার বাবার হাতে করা বা স্বামীর হাতে করা সম্পত্তি সেখান থেকে সম্পূর্ণ বঞ্চিত করে দিয়ে এই যে সম্পদ কেড়ে নেয়, এর কোনো সুরাহা করা যায় কি না আপনারা দয়া করে একটু দেখবেন, এটা করা দরকার। কারণ এভাবেও কিন্তু অনেক সামাজিকভাবে অনাচার হচ্ছে। এখানে আমি বলবো যে পাকিস্তানের মিলিটারি ডিক্টেটর আইয়ুব খান একটা কাজ করে গিয়েছিলেন, আপনারা জানেন সেটা। আগে ছিল আমাদের শরিয়া আইনে যে বাবার সামনে ছেলে মারা গেলে ছেলের সন্তানরা কোনো সম্পত্তির ভাগ পেত না। সেই আইনটা কিন্তু মানে আইনগতভাবে সেটা আইয়ুব খান একটা সংশোধনী এনে বাবার সন্তানরা যাতে সম্পত্তির ভাগ পায় সেই ব্যবস্থাটা করে দিয়ে যায়। তা নাহলে দেখা যেত যে কত পরিবার অসহায় হয়ে যেত। হ্যাঁ, এটার একটা যুক্তি ছিল যে অল্প বয়সী বাচ্চা বা বাচ্চা বউ অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে অন্য পক্ষ এই সম্পত্তিতে ঢুকবে, সেই সব পারিবারিক সমস্যা বা সামাজিক সমস্যা দেখা দিতে পারে, সেটা বিচার করেই এটা করা হয়েছিল, এটা সত্য। কিন্তু মানুষ যত বেশি ধন সম্পদ বেড়েছে তত বেশি মানুষের লোভও বেড়েছে। তো এখানে যে মেয়েরা যে বঞ্চিত হচ্ছে, আমরা স্লোগান তুলি যে দুটি সন্তানই যথেষ্ট। আর দুটি সন্তানই যদি মেয়ে হয় তাহলে বাবার সম্পত্তির ভাগ স্ত্রী পাবে যতটুকু, মেয়ে বঞ্চিত হবে। তো এখানে কিভাবে সুরাহা করবেন? আমি শরিয়া আইনে হাত দিতে বলবো না, কিন্তু সম্পত্তি আইনে তো এটার ব্যবস্থা করা যেতে পারে। সেখানে মেয়ে ছেলে নারীকে, এটা আমি জানি না এখানে আপনারা বিজ্ঞ সবাই আছেন, তবু আমার একটু মানে বক্তব্য এটুকু থাকবে, সে ছেলে মেয়ে না লিখে যদি সন্তান লিখে দেন, তো সে সন্তান ছেলেই হোক মেয়েই হোক অন্তত তার ভাগটা তো সে পাবে। জানি এভাবে একটা উদ্যোগ নেওয়া দরকার। আমি জানি এটা বলতে গেলে অনেক হুজুরাও লাভ দিয়ে মানে এসে পড়তে পারে, কিন্তু তারপরে এই সমস্যাটা সমাধান করা দরকার। তবে আমি অনেক আমাদের ধর্মীয় নেতাদের সাথে এই বিষয়ে আলোচনা করেছি, কিন্তু তারা কিন্তু বলেছেন যে না, এটা মানে মেয়েদের অধিকারটা সংরক্ষণ করা যেতে পারে। কারণ তাদের অনেকেরই এরকম আছে যে শুধু মেয়েই আছে আর কেউ নাই, সেটাও আছে। কাজে আমি আমার নিজের অভিজ্ঞতার জন্যই আমি এই কথাটা বললাম। আশা করি এই বিষয়টা আমাদের আইনমন্ত্রী আছে, সকলেই আছেন, এই বিষয়টা আপনারা দেখবেন। সমস্যা আরও আছে, সামাজিক সমস্যা। আপনি যে সম্পত্তি লিখে দেবেন, লিখে দিলেন মেয়ের নামে, 2 দিন পরে জামাই এসে আপনাকে তো বাড়ি থেকে বের করে দেবে, তখন আপনি কোথায় যাবেন? অসহায় হয়ে যাবেন। তখন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েও আর বাপ মাকে চেনে না, সম্পত্তি পেয়ে গেছে, আর চেনার দরকারটা কি? মা বাবা হয়তো রাস্তায়, অথবা তখন এখন অবশ্য অনেক বৃদ্ধাশ্রম হচ্ছে, আস্তে আস্তে সেখানেই ঠাঁই পেয়ে যায়, খবরও নেয় না। সে সমস্যাটাও আছে। সেই জন্য আমি বলবো যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, অন্তত আমৃত্যু যেন নিজের অধিকারটুকুও থাকে, আর মৃত্যুর পর নিজের সন্তানরা যেন, অন্তত মেয়েরা যেন একটু অধিকারটা পায়। আপনারা দয়া করে এটা দেখবেন। এটা আমি একটু, যদি এটা এই মানে লিগাল এইডটা আমরা করেছি দরিদ্র অসহায় তাদের জন্য, কিন্তু এই সমাজের উচ্চবিত্ত যারা, তাদেরও এই সমস্যাটা ভুগতে হয়, আর মেয়েদের সব থেকে ভুগতে হয়। সেই জন্য কথাটা এখানে বলে রাখলাম। সমাধানের পথটা সবাই মিলে খুঁজে দেখবেন, এটা আমি আশা করি। যাক, আমরা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন ইশতেহারে স্বাধীন, নিরপেক্ষ, আধুনিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছি। 2009 সালে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 পাশের মাধ্যমে বিচার বিভাগ পৃথকীকরণের কাজটিকে স্থায়ী রূপ প্রদান করা হয়েছে। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলার বিচার সাধারণ আদালতে হয়েছে, আপনারা জানেন। যে আমি আমার ছোট বোন সহ 75 15ই আগস্ট আমরা যারা আপনজনকে হারিয়েছিলাম। কারণ ওই দিন আমার মেজফুপুর বাড়িতে আক্রমণ করে, তার ছেলের বউকে হত্যা করে। আমার সেজফুপুর বাড়িতে আক্রমণ করে আমার সেজু ফুপা, তার ছেলে 10 বছরের, তার 13 বছরের মেয়ে, তার ভ্রাতুষ্পুত্র, তার 4 বছরের নাতিসহ সে বাড়িতেও অসংখ্য আত্মীয় স্বজন সহ অনেককে হত্যা করে। আমার ছোট ফুপুর ছোট মেয়েকে হত্যা করে। 15ই আগস্ট আমরা যারা এভাবে আপনজন হারিয়েছিলাম, এই হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় এসেছিল
তারা ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে এই হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিল। আমাদের অধিকার ছিল না যে পিতার হত্যার বিচার চাইব, মায়ের হত্যার বিচার চাইব, ভাইয়ের হত্যার বিচার চাইব, মামলা করার অধিকার ছিল না। 6 বছর বিদেশে রিফিউজি হিসেবে ছিলাম, থাকতে বাধ্য হয়েছিলাম। 81 সালে দেশে ফিরে আসি, যখন বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভানেত্রী নির্বাচিত করে। আমি তখন চেষ্টা করেছিলাম, মামলা দায়ের করতে বলা হয়েছিল, মামলা দায়ের করা যাবে না, কারণ খুনিরা পুরস্কৃত হয়েছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি পেয়েছিল, তাদের মানে যোগ্যতাই ছিল, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে। বিভিন্ন দূতাবাসে চাকরি পায় এবং তারা বিভিন্ন এমনকি রাজনীতি করার অধিকার পায়, রাজনৈতিক দল গঠন করে, রাষ্ট্রপতি পদসহ সংসদ সদস্যের পদেও তারা নির্বাচন করে। এবং 96 সালের 15ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতা থাকতে যে ভোটারবিহীন নির্বাচন করে, সেই নির্বাচনে এক খুনি যার ফাঁসির আদেশ হয়েছে, আমরা পরবর্তীতে করেছি, সেই খুনিদেরকে, 2 জন খুনিকে জনগণের ভোট কেড়ে নিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে বিরোধী দলের নেতার আসনে বসিয়েছিল। খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর খুনি রশিদ বিরোধী দলের নেতার আসনে, খুনি হুদা সংসদ সদস্য। এই ধরনের পরিস্থিতি আমাকে দেখতে হয়েছে। সে বিচার চাওয়ার কোনো অধিকারও আমার ছিল না। 96 সালে যখন সরকার গঠন করি, সরকার গঠন করে সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে তারপর আমরা মামলা করি। আর এই মামলা করার সময় আমাকে আমার আত্মীয় পরিবার পরিজন, আমাদের পার্টির লোক অনেকেই বলেছিল যে আমরা স্পেশাল ট্রাইব্যুনাল করে মামলা করা হোক। আমি শুধু এটুকু বলেছিলাম, আমরা মামলা চাইতে পারতাম না, বঞ্চিত ছিলাম। আর এরকম বঞ্চনা হয়তো অনেক মানুষকে ভোগ করতে হয়। সাধারণ মানুষ যেভাবে তার বাবা মা হারালে বিচার চায়, আমি ঠিক সেইভাবে সাধারণ আইনেই বিচার হোক, আমি সেটাই। এই বিচার করতে গিয়ে তখনকার বিচারক থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত অনেকেই তাদের জীবনের হুমকি তাদের উপর দেওয়া হয়, তাদের পরিবারের উপরেও নানা রকম নির্যাতন চালানো হয়। এমনকি মামলার রায় যেদিন দেবে সেদিনও হরতাল ডাকে বিএনপি, যাতে করে মামলার রায় দিতে না পারে। আল্লাহর রহমতে তবুও সেই বিচার আমরা করতে সক্ষম হয়েছে। এই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ যারা এর সঙ্গে সংশ্লিষ্ট। কাজে আমি এটুকু বলবো যে আমরা সেই জন্য আমরা চাই যে আদালত বিচার মানুষ যেন সঠিকভাবে পায় আদালতের কাছ থেকে, সেটাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিচার বিভাগের ব্যাপক উন্নয়ন করেছে, সে কথা এত বিস্তারিত বলা সময় সাপেক্ষ। আমরা যেমন এবার এসে সকল জেলায় নতুন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ উদ্যোগ নিয়েছে ও তা বাস্তবায়ন করে যাচ্ছি। 25টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্ভাবন করেছি। আর এই সব ভবনের লিগ্যাল এইড অফিসের জন্য সুনির্দিষ্ট কক্ষ বরাদ্দ রাখা হয়েছে। বিচারকদের এজলাস ও চেম্বার সমস্যা সমাধানের জন্য 27টি জেলায় জেলা জজ আদালত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেছি। আমরা জাতীয় মানবাধিকার কমিশনও প্রতিষ্ঠা করেছি। সুধীবৃন্দ, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছি। গণতন্ত্র না থাকলে আইনের শাসন যেমন সুপ্রতিষ্ঠিত হয় না, তেমনি আইনের শাসন না থাকলে গণতন্ত্র টেকসই হয় না। আর আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই। আমরা বিচার বিভাগ পৃথকীকরণ করেছি। অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক বেতন স্কেল বাস্তবায়ন করেছি। বিচারকদের বেতন ভাতাদি দ্বিগুণ বৃদ্ধি করার পাশাপাশি বিশেষ ভাতাও দেওয়া হচ্ছে এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও দেওয়া হচ্ছে। আমরা আইনগতভাবে বিচার বিভাগটা যাতে সম্পূর্ণ স্বাধীন, আবার সেই সাথে সাথে অর্থনৈতিকভাবে যেন স্বাধীনতা অর্জন করে, সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। মামলার দীর্ঘসূত্রিতা ও জট কমানোর লক্ষ্যে অধস্থ আদালতের জন্য
বিচারক নিয়োগ, নতুন নতুন আদালত ট্রাইব্যুনাল স্থাপন সহ প্রয়োজনীয় পদ সৃষ্টি করেছি এবং 2010 সাল হতে অধস্তন আদালতে মোট 1026 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। 99 জন বিচারক নিয়োগ বর্তমানে প্রক্রিয়াধীন আছে। সরকার 128 জন অতিরিক্ত জেলা জজের জন্য 128টি গাড়ি, 128 জন গাড়ি চালকের পদ সৃষ্টি করা হয়েছে এবং আমরা নিরাপত্তারও ব্যবস্থা করেছি। কারণ আপনারা জানেন যে বিএনপি সরকার আমলে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছিল, বাংলাভাই সৃষ্টি করা হয়েছিল এবং আইনজীবী এবং বিচারকদের উপরে বোমা মেরে তাদেরকে হত্যাও করা হয়েছিল, যেমন ঝালকাঠিতে হত্যা করা হয়, গাজীপুরে এবং বিভিন্ন জায়গায়। তারপর থেকে আমরা তাদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা এবং গাড়ির ব্যবস্থা করে দিয়েছি এবং বাসস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। 41টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, 5টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ভোলা জেলার একটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। বিচারকদের গৃহ নির্মাণ ঋণ প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। নিজেদের গৃহ নির্মাণ করবে আর প্রত্যেকটা জেলায় বাসস্থানের ব্যবস্থা যাতে সুরক্ষিত বাসস্থান হয় সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। বিচার বিভাগের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার বিচার বিভাগের সর্বোচ্চ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা ভার্চুয়াল আদালতও করে দেব। যারা আপনারা জানেন যে অনেক সময় আসামি ছিনতাই হয়ে যায়, সেই জন্য ইতিমধ্যে কেরানীগঞ্জ যে আমরা জেলখানা করেছি ওখানে বসে যেন এই অনলাইনে বিচার করা যেতে পারে সে ব্যবস্থা করে আদালত আমরা সৃষ্টি করেছি। পর্যায়ক্রমিকভাবে আমরা জেলায়ও করব। আর তাছাড়া সমস্ত আইনগুলি সেগুলি ডিজিটালাইজ করে দেওয়া হয়েছে, যে যেখানে বসে আইনগুলি সম্পর্কে জানতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে 540 জন বিচার বিভাগীয় কর্মকর্তাগণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে 287 জন বিচারককে প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির সঙ্গে অধস্তন আদালতের 1500 বিচারকের প্রচলিত আইন আদালত ব্যবস্থাপনা বিষয়ে ভারতের উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যে 320 জন বিচারক ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। জাপানে 30 জন বিচারককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই জাপানেও এই প্রশিক্ষণ চলবে। যে আমরা চাই প্রতিটি মানুষ ন্যায় বিচার পাক এবং সেই ব্যবস্থাটা যাতে নেওয়া হয় আপনারা নেবেন। কারণ আমি চাই না যে আমরা যেরকম বিচার না পেয়ে কেঁদেছি আর কেউ যেন এভাবে না কাঁদতে হয় কাউকে, সকলে যেন ন্যায় বিচার পেতে পারি। আমরা চাই যে মামলার দীর্ঘসূত্রিতা কমাতে হবে, কারণ কারাগারে এখনও অনেকেই আছে কী কারণে যে সে জেলে তাও জানে না, তাদের দোষটা কি তাও তারা জানে না, বা কীভাবে আইনগত সহায়তা নিতে পারে সেটাও তারা জানে না। সে বিষয়টা বিশেষভাবে দেখার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমার মনে হয় আইন মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। আর আমরা এটুকুই বলবো যে বর্তমানে মাঝে দেখা যাচ্ছে খুন, অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা, ধর্ষণ, নানা ধরনের আমি বলবো যে সামাজিক অনাচার চলছে। এইগুলির বিচার যেন খুব দ্রুত হয় এবং কঠোর শাস্তি হয়, যাতে এর হাত থেকে দেশ জাতি রক্ষা পেতে পারে। আমরা সর্বস্তরে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে ধনী দরিদ্রের কোনো বৈষম্য থাকবে না, জনগণ মৌলিক অধিকারসমূহ ভোগ করে নিজেরা নিজেদের ভাগ্যোন্নয়ন করতে পারবে। সরকারি আইন সহায়তা কার্যক্রম বৈষম্য দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রমে বিস্তার ঘটিয়ে আমরা একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, যাতে আমাদের দেশের সকলে একটা ন্যায় বিচার পায়। আর এই ক্ষেত্রে আমরা আশা করি যে সকলেই আমাদের সহায়তা করবে। 2020 সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করব। আর 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। আমরা চাই আমরা বাংলাদেশ ক্ষুধামুক্ত করতে পেরেছি ইনশাল্লাহ। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।
বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি উন্নয়নের পথে। আজকে বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আল্লাহর রহমতে গত 10 বছরের আমাদের আর্থসামাজিক উন্নয়নের ফলে আজ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। সেটা ধরে রেখে এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য শুধু 2041 না, 2021-এ যেমন আমরা মধ্যম আয়ের দেশ, 2041-এ উন্নত দেশ। এই 100 বছরে বাংলাদেশ কতটা উন্নয়ন করবে সেটাও আমরা কার্যকর করতে শুরু করেছি। সকলের দোয়া চাই, আশীর্বাদ চাই যেন বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে সম্মানের সাথে তার অবস্থান করতে পারে, আর বাঙালি জাতি যেন সমগ্র বিশ্বে সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি জাতীয় আইনগত সহায়তা দিবস 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।